আমরা আজকে শিখবো এসইওর বেসিক ক্লাসটা। আসলে এসইওটা কি, কেন শিখবো, শিখে কি হবে, কেনই বা শিখতে হয়, হ্যাঁ, বা এটা প্রয়োগের স্থানটা কোথায়, বা এটা কীভাবে প্রয়োগ করতে হয়, এই বেসিক জিনিসগুলো আমরা জানতে হবে। কেন জানতে হয় একটা ব্যাপার আছে। যখন আমরা বাইরের সাথে ফেস করি, অনেক সময় দেখি যে বাইরে কিছু ছোটোখাটো কোশ্চেন করে, যে এসইওটা কি, একটা সাইডের জন্য কেন এসইও করবো আমি। সো এই জিনিসগুলো কোশ্চেন করলে আমাদেরকে বলতে হয়। আপনি যদি না বলতে পারেন তাহলে বলবে যে কিছু জানে না। আসলে অনেক সময় আপনি যখন ক্লাস করতে আসছেন, আপনার ফ্যামিলি কিংবা আপনার ফ্রেন্ডস থাকে, অনেকেই জানে যে আপনি এখানে একটা কিছু শেখার জন্য আসছেন। বাসায় গেলে সবাই কিন্তু কেউ না কেউ জিজ্ঞাসা করবে যে কী শিখতে আসছে, অথবা টপিক্সটা কী। সো এই সম্পর্কে আপনি যদি এটা না বলতে পারেন তখন আপনি নিজের কাছেই খারাপ লাগবে, তো আমি কী শিখছি আমি নিজেই জানি না। সো এই জন্য আমাদের বেসিক ক্লাসটা জানা দরকার। হ্যাঁ, আমরা হয়তো অনেকেই এসইও সম্পর্কে অনেক কিছু জানি, বা মানে কম জানি বেশি জানি, ডাজন্ট ম্যাটার। আমরা যেখান থেকে জানি না কেন আমরা আমাদের মতো করে শিখবো। যদি আপনার কোনো কিছু জানার থাকে সে আমাকে কোশ্চেন করবেন যে আমি এটা বুঝতে পারি না, এটা আমাকে বলেন। আর কখনো মনে করবেন না যেটা এত মানে একটা সিম্পল কোশ্চেন আমি জিজ্ঞাসা করবো অনেক কী মনে করবেন। আপনার যেটাই জানার ইচ্ছা আছে আপনি বলবেন, কারণ আপনার বলার রাইট আছে বা আপনার জানার অধিকার আছে। সো আপনি মানে যে কোনো ধরনের কোশ্চেন করতে পারবেন, আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার জন্য। সো আজকে আমরা শিখবো হচ্ছে এসইও। সো আমরা জানি এসইও হচ্ছে একটা মার্কেটিং, একটা ওয়েবকে মার্কেটিং করাটা হচ্ছে একটা এসইও, সেটা সার্চ ইঞ্জিনকে অপটিমাইজ করার মাধ্যমে। এখন ব্যাপারটা হচ্ছে যে মার্কেটিং এর পাশাপাশি যে আমাদের শুধু এসইও কিন্তু মার্কেটিং না, এছাড়াও আরও মার্কেটিং এর বই আছে। এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন এসইও শিখবো এর পারিপার্শ্বিক অবস্থাটা আমাদের জানতে হয়। কেন জানতে হয় সেটা হচ্ছে এরকমের যে আমরা যদি এসইওটাই জানি এর পারিপার্শ্বিক অবস্থাটা না জানি তখন ব্যাপারটা কীরকমের হয় সেটা বলি। মানে আপনার একটা ফ্রেন্ড সার্কেল আছেন, আপনাদের সবার, আপনার কোনো ফ্রেন্ডের বাসায় গেলেন, ওই ফ্রেন্ডের বাসার কোনো ব্যক্তি যদি আপনাকে না চিনে এবং আপনি যদি ফ্রেন্ডের বাসায় যান, কোনো কারণে আপনার ফ্রেন্ড ওখানে অ্যাটেন্ড নাই বা প্রেজেন্ট নাই, তখন কী অবস্থা হবে একটু চিন্তা করেন যে ওই বাসায় গিয়ে আপনার বসার কোনো সিচুয়েশনই থাকবে না, বিকজ ওই বাসায় কেউ আপনাকে চিনে না। যদি ওই বাসায় কেউ না আপনাকে চিনে তাহলে কিন্তু আপনাকে কিছুটা সময় ওখানে ওয়েট করতে পারবেন, বা জিজ্ঞাসা করবেন কখন আসবে বা কতক্ষণ পরে আসতে পারে, আপনি কতক্ষণ ওয়েট করতে পারেন, তাদের সাথে টাইম স্পেন্ড করতে পারেন। বাট যদি কেউ না চিনে তখন কী হবে, তখন ব্যাপারটা হলে ওরকম যে আপনি ফিরে চলে আসতে হবে। হ্যালো, হ্যাঁ ভালো আছে, আপনি কি আসবেন আজকে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আপনাকে একটা আপনার মানে আপনার এই টাইমে একটা ব্যাচ এর সাথে আপনি অ্যাড করে দেবেন। হ্যাঁ, মানে আপনার নতুন একটা ব্যাচ হচ্ছে, এই ব্যাচের সাথে আপনি অ্যাড হয়ে যায়। আজকে বেসিক ক্লাস হচ্ছে। আচ্ছা, বলছি যে আমাদের এখানে নতুন একটা ব্যাচ হয়েছে, আপনি যেখানে ক্লাস করতেন ওখানেই। হ্যাঁ, সো আপনি ওই ব্যাচের সাথে অ্যাড হয়ে যান, তাহলেই ভালো হবে। মানে আজকে বেসিক ক্লাস নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আজকে বেশি হচ্ছে। আমি ক্লাসে আছি। আচ্ছা, আপনি রাত 9টার পরে ফোন দেন, আমি আপনাকে। আচ্ছা, 9:30 10টা থেকে ফোন দিন আপনার, আপনাদের ব্যাচের একজন স্টুডেন্ট। তাহলে আমরা বুঝতে পারলাম যে ব্যাপারগুলো কী রকমের হবে। হ্যাঁ, সো এই জন্য আমাদের কী দরকার, এসইও শেখার পাশাপাশি এর মানে পারিপার্শ্বিক যে এদের সাথে আর কী কী রিলেটেড থাকতে পারে, যে মার্কেটিং আর কী কী হয়ে থাকতে পারে সেই জিনিসগুলো জানা। মানে জাস্ট আমরা জানবো, আমাদের এসইও সম্পর্কে সব শিখবো, এসইও সম্পর্কে আমরা শিখবো, বাট এর পারিপার্শ্বিক অবস্থার সাথে জাস্ট ধারণা দিব আমরা। সেটা দেখেন এসইও মানে মার্কেটিংয়ের কয়টা হয়ে থাকতে পারে, 5টা হয়ে থাকতে পারে। সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে এসইও, যেটা আমরা শিখবো। এবং হচ্ছে এসএমএম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সেটা ফেসবুক, টুইটার, লিঙ্কডিন হতে পারে। তারপর হচ্ছে ইমেল মার্কেটিং, তারপর হচ্ছে এফিলিয়েট, আর হচ্ছে অ্যাডসেন্স। সেই 5টা হচ্ছে মার্কেটিংয়ের ওয়ে। সো এসইও সম্পর্কে আমরা বিস্তারিত জানবো, বাকিগুলো আমরা এখন থেকে জেনে আসি। এখন এসএমটা কী আসলে? এসএম হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মাধ্যমে, সোশ্যাল মিডিয়া সাইটগুলোর মাধ্যমে যদি আপনি আপনার কোনো ওয়েবসাইট কিংবা প্রোডাক্টের মার্কেটিং করেন, সেটাই হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। মানে সেটা আমরা ফেসবুকে দেখি না, স্পন্সার কিছু অ্যাড আসে, ওগুলো হচ্ছে যে ফেসবুক বা যেই সোশ্যাল মিডিয়াতে দেখেন না কেন, সেই সোশ্যাল মিডিয়াকে পেমেন্ট করার মাধ্যমে তারা কিছু অ্যাড শো করে। অথবা আমরা অনেক সময় দেখি যে রিকমেন্ড কিছু পেজ আসে, আপনি যে একটা পেজকে লাইক দিলেন তার সঙ্গে তার রিকমেন্ড পেজ চলে আসে। এই জিনিসগুলো এই ম্যানেজমেন্ট করাটাই হচ্ছে সোশ্যাল মিডিয়ার কাজ। আচ্ছা, এরপরে কি বলছিলাম, ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিংটা আরও মজার জিনিস। সেটা হচ্ছে যে আমরা অনেক সময় মেল করি না, আমাদের সবারই মেইল আছে কম বেশি।
সো মেইলে দেখি যে আমরা কিছু মেইল চলে আসে, অপ্রত্যাশিত কিছু মেইল আসে, অপ্রত্যাশিত কিছু মেইল আসে। যেমন কীরকম মেইল আসে দেখেন যে আপনি একটা নতুন মেইল খুললেন, দেখবেন যে একটা অপশন থাকে, অনেকে থাকে স্প্যামে থাকে, অনেকে আবার আছে যে প্রমোশন একটা ফোল্ডার থাকে, এরকম কিছু ফোল্ডার থাকে, অনেকটা একটা মেইল এক রকমের থাকে। দেখবেন যে কিছু মেইল আসে যেটা আপনি কোনো কল্পনা করেন যে এই লোক আমার মেইলটা কীভাবে পাইল, তো অপ্রত্যাশিত মেইল কিছু। সো এটা হচ্ছে ইমেইলের মাধ্যমে যদি আপনার কোনো ওয়েবসাইটকে মার্কেটিং করা হয়, সেটা হচ্ছে ইমেল মার্কেটিং। সেটা কীভাবে করতে হয়, এটা হচ্ছে একটা ট্যাবলেট তৈরি করে ইমেল চ্যাটের মাধ্যমে পাঠানো যায়। যারা ইমেল মার্কেটিং করে তারা এটা কোনো ভালো জানে। এখন ব্যাপার হচ্ছে আপনার মেইলটা তারা কীভাবে পাইবে, এটা তো প্রশ্ন আছে, তাই না? আমরা যারা শিক্ষিত মানে বেকার যুব সমাজ যারা আছি বা যারা শিক্ষিত বেকার, আমরা সবাই বিডি জব কিংবা অন্য যেখানে জব পাওয়া যায় সেখানে অ্যাকাউন্ট করি, ঠিক কিনা? বা ফেসবুকে অ্যাকাউন্ট আছে, মোটামুটি আছে অনেকেরই। সো আর সাতটা বলতে হবে না, ভাই বলে এরকম হবে। আচ্ছা, সো এটা এরকমের হয় যে এই কোম্পানিগুলো কী করে মেলগুলো বিক্রি করে দেয়, যারা মেল মার্কেটার তাদের বিক্রি করে দেয়। তাহলে কী হলো যে আপনার মেলটা কিন্তু ওখান থেকে কালেক্ট হচ্ছে তাদের কাছে, অর্থাৎ ফিউ দেওয়ার সিস্টেম আছে। সো এই আপনারা যে রেজিস্ট্রেশনগুলো করতেছেন, এই মেলগুলো কিন্তু মেল মার্কেটারের কাছে অটোমেটিকলি চলে যাচ্ছে, সেটা পেমেন্ট করেও কিংবা সে ফ্রি নেই, ডাজন্ট ম্যাটার। এইভাবে হচ্ছে ইমেল মার্কেটিং করতে হয়। আর ইমেল মার্কেটিংয়ের জন্য তো বুঝি যে আমরা ইমেলের মাধ্যমে একটা ওয়েবসাইটকে মার্কেটিং করেন, ফুল ওয়েবসাইট। আপনি দেখুন যে আপনি কাউকে লিখে মেল করতেছেন, অবশ্য যে আপনাকে ইমেল মার্কেটার সে আপনাকে একটা ওয়েবসাইটের ভিউতে তুলে দিচ্ছে, এটা হচ্ছে ইমেল মার্কেটিং। আচ্ছা, এবার হচ্ছে এফিলিয়েট এবং অ্যাডসেন্স, এই দুটোর সাথে কিছুটা ম্যাচিং আছে, এই জন্য যদি একসাথে বললাম। এফিলিয়েট এবং অ্যাডসেন্স বোঝার আগে আমরা অ্যাডসেন্সটা আগে বুঝি। অ্যাডসেন্সটা কি আসলে? আমরা অনলাইনে পত্রিকা পড়ি, সো সমস্যা রাস্তা হয়ে যাবে। অনলাইনে পত্রিকা বলে দেখবেন যে অনলাইনে পত্রিকা পড়ার সময় দেখবেন এর পাশে কিছু অ্যাড শো করে, রবি, ওয়েলেক্স, এরকম কিছু মানে অ্যাড শো করে। দেখা গেছে যে এই অ্যাডগুলো কীভাবে আসে। এখন ধরুন OLX.com গুগলকে একটা অ্যাড দিল যে আমার বাংলাদেশ থেকে যদি কোনো লোক অ্যাড নিতে চায় আপনাদের কাছ থেকে, তাহলে আমার একটা আপনি দিয়ে দিলে কী হবে, সেখান থেকে সে একটা অ্যাড নির্দিষ্ট পেমেন্ট দিবে গুগলকে, যে আমি পার ক্লিক পার ভিজিটর এরকম একটা পেমেন্ট নির্দিষ্ট পেমেন্ট দিয়ে থাকে। তো গুগল তো নিজের অ্যাড শো করাতে পারে না। আপনাদের মতো আমাদের মতো অনেকেই সাইট আছে, ওয়েবসাইট আছে বা ব্লগ আছে, আমরা আমাদের ব্লগে বা আমাদের সাইটে আমরা চাচ্ছি অ্যাড শো করাবো। তখন আমরা গুগলের কাছে অ্যাপ্লাই করলাম যে হ্যাঁ আমি আমার সাইডে অ্যাড দেখাতে চাচ্ছি। অ্যাপ্লাই করার পরে গুগল আমাকে জাস্টিফাই করে দেখবে যে আমাদের সাইডে অ্যাড দেওয়ার মতো কন্টেন্ট আছে কিনা। যদি কন্টেন্ট থাকে তাহলে সে আমাকে আমার ওই কন্টেন্টের অ্যাগেনস্টে অ্যাড দিবে। এখন মনে হচ্ছে যে অ্যাড দেওয়ার পরে আমার সাইডে অ্যাড শো করবে, মানে যদি ওই অ্যাডে কোনো ভিজিটর ঢুকে ওই অ্যাডে ক্লিক করে তাহলে আমি কিন্তু নির্দিষ্ট একটা পেমেন্ট পাচ্ছি, মানে আমার সাইড থেকে ওই ভিজিটরটা ওখানে যাচ্ছে। এটা কি পিপিসি? এখন প্লাসে গুগল অ্যাডসেন্সের ব্যাপার আছে, আপনি যদি একই আইপি থেকে বারবার ক্লিক করেন আপনার অ্যাড ব্যান্ড হয়ে যায়, তো আপনি চাইলেও ওইটা আর করতে পারবেন না। সো এটা ব্যাপার আছে, এগুলো ওরা দেখে। সো এটা হচ্ছে অ্যাডসেন্সের ব্যাপার। এখন দেখেন যে কিছু কিছু সময় আমরা দেখি যে আপনি যখন এমনি একটা সাইট ওপেন করলেন তখন দেখলেন যে সেখানে বাংলাদেশের ওয়েলএক্সের অ্যাড আসছে। সাইট কিন্তু মানে অন্য একটা কান্ট্রি, আমেরিকার হতে পারে, ইন্ডিয়ার হতে পারে, যে কোনো সাইট ওপেন করলে দেখবেন যেটা আপনার এখানে ইন্ডিয়া টাইমস যদি ওপেন করবেন আপনি, হ্যাঁ, সো দেখুন সেখানে দেখবেন যে আপনার বাংলাদেশের ওয়েলএক্সের অ্যাড আসতে পারে। সেটা কীভাবে আসে? ব্যাপারটা হচ্ছে এরকম যে যখন কোনো বাংলাদেশের আইপি থেকে কোনো অ্যাড্রেস বা কোনো ওয়েবসাইট ওপেন করা হয়, সেই ওয়েবসাইটে যদি কোনো অ্যাডসেন্সের অ্যাড থাকে তাহলে সেটা অটোমেটিক রিপ্লেস হয়ে বাংলাদেশের অ্যাডগুলো চলে আসে। সিস্টেম, আর এটা হচ্ছে অ্যাডসেন্স। আর অ্যাবিলিটি হচ্ছে এরকমের যে আপনার একটা ওয়েবসাইট আছে, আপনি আপনার ওয়েবসাইটের মাধ্যমে যদি কোনো কারো প্রোডাক্ট বিক্রি করে দেন তাহলে আপনাকে নির্দিষ্ট একটা প্রমিশন দেবেন। যেমন আমি বলি সাধারণত এগুলো ই-কমার্স সাইটগুলোতে বেশি হয়। Amazon.com-এর নাম শুনছি সবাই আমরা, মানে ই-কমার্স জগতের সবচেয়ে টপ লেভেলের সাইট হচ্ছে Amazon.com। সো এদের একটা অ্যাফিলিয়েশন একটা সিস্টেম আছে যে আপনি যদি আপনার ওয়েবসাইটে অ্যামাজনের কোনো প্রোডাক্ট রাখেন এবং ওই প্রোডাক্টে ক্লিক করে কোনো ক্লায়েন্ট যদি বা কোনো ভিজিটর যদি ওখান থেকে কোনো প্রোডাক্ট ক্রয় করে তাহলে ওই প্রোডাক্টের উপর নির্দিষ্ট আপনার একটা পেমেন্ট দেবে, হ্যাঁ কমিশন। সো এটাই হচ্ছে
অ্যাফিলিয়েট। এখন আমি একটা উদাহরণ দেবো, উদাহরণের মধ্যে আপনার একেবারে ক্লিয়ার হয়ে যাবে আসলে কোনটা অ্যাডসেন্স কোনটা অ্যাফিলিয়েট। আপনারা আমাদের এখানে ভর্তি দিয়েছেন, ভর্তি হতে ক্লাস করতেছেন। আচ্ছা, আমি আপনাদের অফার করলাম যে আপনারা যদি কোনো স্টুডেন্টকে আমাদের এখানে এডমিশন করান তাহলে আপনাকে আমরা একটা কমিশন দেবো। জাস্ট আমি এক্সাম্পল দিচ্ছি, আমার মনে করেন না সত্যি দেবো আমরা, আসলে আমাদের এভেলেশন নাই। হ্যাঁ, তো যাদের আছে তারা এরকম করে। হ্যাঁ, তো আমি এটা আপনাকে নির্দিষ্ট কমিশনের ভিত্তিতে কথাটা বললাম। তাহলে আপনি কি করবেন, আপনার মাধ্যমে যদি কোনো স্টুডেন্ট এখানে ভর্তি হয় আপনার রেফারেন্সে, তাহলে আপনাকে নির্দিষ্ট একটা আমরা পেমেন্ট মানে কমিশন দিচ্ছি। এটা হচ্ছে কি অ্যাফিলিয়েট। আর যদি আমি বলি আপনাকে যে না আপনাকে ভর্তি করাতে হবে না, শুধু আপনি আমাকে শুধু আমার এখানে এসে পরিচয় করাই দেবেন, তাহলে আপনাকে আমি নির্দিষ্ট একটা কমিশন মানে নির্দিষ্ট পার স্টুডেন্টে বা পার পার্সন আপনাকে নির্দিষ্ট একটা কমিশন দেবো। সেটা হচ্ছে অ্যাসেন্স। অ্যাসেন্সের ব্যাপারটা হচ্ছে ক্লিক করলে আপনি পেমেন্ট পাচ্ছেন, আর অ্যাফিলিয়েটটা হচ্ছে বিক্রি হবে দিন আপনি কমিশন পাবেন। তাহলে অ্যাফিলিয়েট এবং অ্যাসেন্সটার মধ্যে আমরা বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা মানে পারিপার্শ্বিক অবস্থাগুলো বুঝলাম। এখন হচ্ছে আমরা এসইও সম্পর্কে বিস্তারিত জানবো যে এসইওটা কি। এসইওটা হচ্ছে আমরা যখন কোনো কিছু কোনো একটা সার্চ ইঞ্জিনকে, যে কোনো সার্চ ইঞ্জিন হতে পারে, গুগল হতে পারে, ইয়াহু হতে পারে, বিং হতে পারে, যে কোনো সার্চ ইঞ্জিনকে অপটিমাইজ করার মাধ্যমে যে কাজটা করি সেটা হচ্ছে এসইও। আসলে এসইওর স্পেসিফিক কোনো সংজ্ঞা কোনো কেউ দেয়নি। হ্যাঁ, যে তার মতো করে বলে, আসলে মানে অর্থটা একই বাট কথাগুলো ভিন্ন হয়। আপনি যাই বলেন না কেন, কিন্তু সব কথার একই কথা হচ্ছে সার্চ ইঞ্জিনকে অপটিমাইজ করার মাধ্যমে যে কাজটা করা হয় সেটাই হচ্ছে এসইও। এখন এক একজন এক এক রকমভাবে বলতে পারে, বাট কথা কিন্তু একই, অর্থটা একই দাঁড়াবে। হ্যাঁ, সো আচ্ছা, আমরা সার্চ ইঞ্জিনকে চিনি, কয়েকটা সার্চ ইঞ্জিনের নাম বলতে পারবেন? উইকিপিডিয়া, এরকম অনেক সাইট আছে। আচ্ছা, এগুলো হচ্ছে কি সার্চ ইঞ্জিন। আচ্ছা, সার্চ ইঞ্জিন আমার মানে সার্চ ইঞ্জিনে যাওয়ার আগে আমাদের কী করতে হবে, ব্রাউজারে ওপেন করতে হবে। ব্রাউজারে যেমন আপনি অপেরা করতে পারেন, হ্যাঁ, তারপরে গুগল ক্রোম, অনেক আছে এরকম। আপনাদের সম্পর্কে ভালো ধারণা আছে আপনাদের। সো আমরা প্রথমে কী করি, ব্রাউজারে গিয়ে যে কোনো একটা সার্চ ইঞ্জিন ইউজ করি, ঠিক কিনা? আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে আমরা কেন সার্চ করি, কোনো কিছু কেন সার্চ করি? আমাদের প্রয়োজনে, যার যেটা প্রথম সেই প্রয়োজনে আমরা কী করি, সার্চ করি। সেটা এক এক ধরনের প্রয়োজন হতে পারে। হ্যাঁ, আচ্ছা, সার্চ করার পরে দেখবেন যে কিছু সাইট আছে আমাদের ফার্স্টে চলে আসে, কিছু সাইট পিছনে চলে আসে। এই যে ফার্স্টে আসা কিংবা পরে আসা, এই কাজগুলো মেনটেনেন্স করা হচ্ছে এসইও দিয়ে। ব্যাপারটা কি বুঝতে পারছি? আচ্ছা, সো আমরা দেখি যে এসইওটা কি, ডেফিনেশন। আসলে এসইও আমরা আমাদের মতো করে লিখছি এখানে। SEO is the process that gets a website on first position of every search engine, first page with keyword or title and URL of the link বা লিঙ্ক অথবা URL যেটাই বলেন আপনি। It helps to increase sales and promote easily. আমরা এখানে বলতে চাচ্ছি যে এসইওটা হচ্ছে এমন একটা জিনিস, এমন একটা ওয়ে যার মাধ্যমে একটা ওয়েবসাইটকে যে কোনো সার্চ ইঞ্জিনে ফার্স্ট পজিশন নিয়ে আসতে হয়, এবং সে নিয়ে আসাটা এবং সে কী কী নিয়ে আসে, একটা কিওয়ার্ড নিয়ে আসে এবং কি টাইটেল নিয়ে আসে, কিওয়ার্ড অথবা কি টাইটেল, ইউআরএল অথবা লিঙ্ক। আচ্ছা, সো আমরা একটু অনলাইন থেকে দেখে আসি, বাস্তবতা দেখে আসি যে কীরকম করে আসে এটা। দেখেন আউটসোর্সিং ট্রেনিং ইন ঢাকা। সো আউটসোর্সিং ট্রেনিং ইন ঢাকা আমাদের কিন্তু ফার্স্ট পজিশনে দেখাচ্ছে, এটা আমাদের সাইট, এটা আমাদের পেজ, এটা আমার তৈরি করা পেজ। আচ্ছা, দেখেন আমাদের এখানে দুইটা সাইট আসতেছে, একটা হচ্ছে আমাদের মূল সাইট আসছে আর একটা হচ্ছে ফেসবুকের সাইট আসছে। এটা হচ্ছে ফেসবুক থেকে আসছে। জি, তাহলে দেখেন এটা কিন্তু আমাদের সাইট থেকে আসছে, এটা এসইওর কারণে আসছে।
আর এটা হচ্ছে এসএমএম এর কারণে আসছে, ফেসবুকটা হচ্ছে এসএমএম এর কারণে আসছে। তাহলে আমাদের দুটো থেকে আসছে, আমরা কিন্তু দুই দিক থেকে সুবিধা পাচ্ছি, একটা হচ্ছে এসইও থেকে, একটা হচ্ছে এসএমএম থেকে। আমাদের কাছে দুটোই করা আছে, সেজন্য দুটোই সুবিধা পাইলাম। আচ্ছা, তো আমরা বলছিলাম কি যে কোনো কিছু সার্চ করলে যেটা সার্চে আসে সেটা হচ্ছে কি, দেখেন এখন দেখেন টাইটেল, বলছিলাম কি টাইটেল থাকবে। এই যে উপরে আমরা দেখতে পাচ্ছি আর্টসেল ট্রেনিং ইন ঢাকা, এটা হচ্ছে একটা টাইটেল, একটা ওয়েবসাইটের টাইটেল। আচ্ছা, এরপর আমরা বলছিলাম কি ইউআরএল, টাইটেল অথবা কি কিওয়ার্ড, এটাকে টাইটেলও বলতে পারেন, কিওয়ার্ডও বলতে পারেন। এরপরে কি ইউআরএল অথবা কি লিঙ্ক, এই যে আমরা www. এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইউআরএল অথবা লিঙ্ক বলতে পারেন আপনি। আর এটা হচ্ছে শর্ট ডিসক্রিপশন অথবা মেটা ডিসক্রিপশনও বলে। আচ্ছা, সো তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা সাইট প্রথমে আসে কি নিয়ে আসে, একটা টাইটেল অথবা কি কিওয়ার্ড বা টাইটেল যেটা বলেন একটা বলতে পারেন, আর কি আসতে পারে লিঙ্ক অথবা ইউআরএল। আচ্ছা, ইট হেল্পস টু ইনক্রিজ সেলস অ্যান্ড প্রফিট ইজিলি, এটা আমাদের কি করে সেলস বৃদ্ধি করে এবং আমাদেরকে সহজেই প্রফিট দেয়। এখন এটা আমি বোঝানোর জন্য একটা উদাহরণ টানতে পারি। আপনারা মোবাইল কেনেন না সবাই, মোবাইল সবাই ইউজ করেন, মোবাইল কেনার আগে কী করেন আপনারা দেখেন যে কনফিগারেশনটা কী বা এটা কোথায় পাওয়া যাবে। সাপোজ স্যামসাং একটা নতুন সেট আসলো, আপনারা কেনার জন্য আগ্রহী দেখাচ্ছেন যে আমরা একটা স্যামসাংয়ের সেটটা কিনি, তাহলে কী করবেন যে যেই মডেলটা আসবে সেই মডেল দেখে সার্চ করবেন যে মিরপুরে যারা আছেন তারা সার্চ করবেন যে স্যামসাংয়ের মিরপুরে কোথায় শুরু আছে। এখন মিরপুরে কিন্তু অনেক শুরু আছে স্যামসাংয়ের। ব্যাপারটা হচ্ছে সবার কিন্তু ওয়েবসাইট নেই, কিছু লোকের ওয়েবসাইট আছে আর কিছু লোকের ওয়েবসাইট নেয়। যাদের আছে ধরেন 10 জনের ওয়েবসাইট আছে, এখন আপনি যে সার্চ করেন 10 জনকে তো ফার্স্ট পজিশনে দেখাবে না, একজনকে দেখাবে, কারণ একই পজিশনে একাধিক ব্যক্তি থাকতে পারে না। হ্যাঁ, তো যখন ফার্স্ট পজিশনে যে থাকবে এভাবে সিরিয়াল মেনটেন করে দেখাচ্ছে 1 2 এইভাবে সিরিয়াল করে আসতেছে, যে ফার্স্ট পজিশনে থাকবে তার সেলসটাকে বৃদ্ধি পাবে না। কেন বৃদ্ধি পাবে সেটা আমি প্রশ্ন করি আপনাদের কাছে, যে আপনারা যখন সার্চ করেন ফার্স্টে মেবি আপনারা যে সার্চ করার পরে প্রথম যেই ওয়েবসাইটটা আসে সেটাই ঢুকেন। এটা সবারই কমন একটা থিং যে যখন আমরা কোনো কিছু সার্চ করি ফার্স্টে যে ওয়েব পেজটা আছে সেটাই আমরা দেখি। যদি কোনো কারণে আমাদের ফার্স্ট পেজে আমাদের রিকোয়ারমেন্ট ফিল আপ না হয় সেক্ষেত্রে আমরা সেকেন্ড পেজে ঢুকি। আচ্ছা, সো যখন আমরা ফার্স্ট পেজে রিকোয়ারমেন্ট ফিল আপ হয় দেন কিন্তু আমরা সেকেন্ড পেজে ঢুকি না। তাহলে যাদের ফার্স্ট পেজে আসে, যারা ফার্স্ট পেজ পজিশনে আসে তাদের কিন্তু দুইটা বেনিফিট পাচ্ছে, একটা হচ্ছে ওয়েবসাইট থেকে আসতেছে ভিজিটর, আর একটা হচ্ছে লোকালি কিন্তু তার শুরু অনেকেই চিনে সেখান থেকেও আসতেছে। যে এসইও করার মাধ্যমে ফার্স্টে আসে তার ভিজিটর কিন্তু এসইও থেকে আসতেছে, অনলাইন থেকে, আর লোকালিও আসতেছে। আর যার এসইও করার নাই বা ওয়েবসাইট নাই সে কি দুই দিক থেকে বেনিফিট পাচ্ছে না একদিক থেকে বেনিফিট পাচ্ছে? সে কিন্তু একদিক থেকে বেনিফিট পাচ্ছে, কারণ তার শোরুম যে চিনে সে আসতেছে, অথবা যাওয়ার পরে দেখলে ঢুকলেন, এরকম করে হয়। আর ওয়েবসাইটে কিন্তু দুই রকমই হচ্ছে, তাহলে বেনিফিটটাকে বেশি পাচ্ছে না। আর বেসিক্যালি যদি আপনার কাস্টমার বেশি থাকে আপনার সেলস বাড়বে, এটা স্বাভাবিক। আর সেলস বাড়লে তো অটোমেটিক্যালি বেনিফিট পাবেন, কারণ কোনো কোম্পানি হচ্ছে কি যে লস দিয়ে কোনো প্রোডাক্ট বিক্রি করতে আসতে আমার মনে হয় না। হ্যাঁ, এটা মনে হয় না আমার কাছে, হয়তো বা করতে পারে, বাট আমার কাছে মনে হয় না যে কোনো কোম্পানি লস দিয়ে বিক্রি করে। আচ্ছা, সো তাহলে আমরা বুঝতে পারলাম এই বিষয়টা। There are 10 search results in every search engine. একটা সার্চ ইঞ্জিনের একটা সার্চ রেজাল্টে কয়টা সার্চ রেজাল্ট শো করে? 10টা শো করে। এখন আমাকে কোনো বায়ার জিজ্ঞাসা করতে পারে যে একটা সার্চ ইঞ্জিনে কয় ধরনের সার্চ রেজাল্ট শো করে, তখন আপনাকে বলতে হবে যে 10টা সার্চ রেজাল্ট শো করে। সেটা আমরা একটু দেখে আসি। সরি, এখানে আসলে আমি অন্য টপিক চলে গেছি। There are 2 search results in every search engine. একটা সার্চ ইঞ্জিনে 2 ধরনের সার্চ রেজাল্ট শো করে। আমাদের আমি আসলে নিচেরটা উপরে চলে আসছে, আমি না দেখে জন্য সেই জন্য। There are 2 search results in every search engine. একটা সার্চ ইঞ্জিনে 2 ধরনের সার্চ রেজাল্ট শো করে। সেটা কি কি ধরনের? অর্গানিক সার্চ রেজাল্ট বা ম্যানুয়াল বিল্ডার, আর একটা হচ্ছে স্পন্সর সার্চ রেজাল্ট বা পেড টু বিল্ডার। এখন আমাদেরকে বুঝতে হবে যে স্পন্সর কোনটা সার্চ রেজাল্ট আর অর্গানিক কোনটা। আচ্ছা, এখানে আমরা বলছি ম্যানুয়াল বিল্ডার, যেটা আমাদের মতো ওয়ার্কার যারা এসইও ওয়ার্কার তারা কাজ করার মাধ্যমে যে কাজটা করা হয় এসইও, সেটা হচ্ছে ম্যানুয়াল বা অর্গানিক। আর স্পন্সর সার্চটা বলা হয় যেটা পেমেন্ট করার মাধ্যমে কাজটা করা হয়, পেড টু বিল্ডার। আর পেমেন্ট করার মাধ্যমে যেটা করা হয় সেটা আমাদের ক্লাস কিন্তু ভিডিও হচ্ছে, প্লাস এই ডকুমেন্টগুলো আপনাদেরকে আমরা দিয়ে দেবো। যেখানে আপনার কোশ্চেন তৈরি হবে সেটা লিখে রাখবেন আপনাদের সবার,
অথবা যেখানে আপনি কনফিউশন আছেন বা ইম্পর্টেন্ট কথা লিখে রাখতে পারেন। হ্যাঁ, 7:30 শুরু হবে। স্যার আমরা বলতে পারলাম যে এখানে হচ্ছে দুই ধরনের সার্চেজার হতে পারে, সেটা হচ্ছে একটা হচ্ছে অর্গানিক সার্চেজার, একটা হচ্ছে ম্যানুয়াল, সরি একটা হচ্ছে স্পন্সর। হ্যাঁ, আপনি অর্গানিকটাকে ম্যানুয়াল বলতে পারেন অথবা স্পন্সরটাকে পেড টু বিল্ডার বলতে পারেন, একই জিনিস বা ডিফারেন্ট না। আচ্ছা, সো আমরা বলছিলাম যে স্পন্সরটা কি? স্পন্সরটা হচ্ছে পেমেন্ট করার মাধ্যমে যেটা করা সেটা, আর ম্যানুয়ালটা হচ্ছে আমরা যেটা কাজ করি সেটা। দেখেন এখানে কিন্তু আমরা যখন সার্চ করছি, দেখেন এখানে কিন্তু দুই ধরনের সার্চেজার শো করছে। একটা হচ্ছে অ্যাড দিচ্ছে, এটা হচ্ছে কি স্পন্সর। স্পন্সর কীভাবে বুঝতে পারলাম আমরা? এখানে অ্যাড লেখা আছে অথবা এটা সিরিয়াল আছে, 1 থেকে 10% সিরিয়াল। এর আগের পরে দুই জায়গায় কিন্তু দেখাচ্ছে আমাদের, এগুলো হচ্ছে অ্যাড। এরা হচ্ছে গুগলকে পেমেন্ট করার মাধ্যমে কাজটা করছে, যে তারা পেমেন্ট করে বলে দিচ্ছে এই কিওয়ার্ডে যদি কোনো বাংলাদেশি আইপি থেকে সার্চ করা হয় বা যে কোনো কন্ডিশন দিয়ে দেয় তারা, যে ওয়ার্ল্ড ওয়াইডে বলতে পারে, সেটা বাংলাদেশ থেকেও বলতে পারে, যে এই মানে এই কিওয়ার্ডে সার্চ করা হয় তাহলে আমাকে ফার্স্ট পেজের যে কোনো জায়গায় দেখাতে পারে, সেটা ফার্স্টেও দেখাতে পারে অথবা এখানেও দেখাতে পারে। একটু প্রশ্ন করতে পারি? বলো। এখানে দুইটা মানে পেজে তিনটা দেখতেছি আমরা, তো সেখান থেকে একটা উপরে দেখালো আর দুইটা নিচে দেখালো, এর কারণটা কি? আচ্ছা, এটা হচ্ছে এরকম যে আপনার পেমেন্টের উপর ডিপেন্ড করবে যে কোথায় দেখাবে। আমি একটা আপনি যদি বলি যে আমার এই ল্যাপটপটা বিক্রি করবো, আপনাদের সবার আগে বলে দিলাম, এখন আমি এই ল্যাপটপটা আপনাদের মধ্যে তাকেই দিব যে আমাকে সবচেয়ে বেশি প্রাইসটা দিবেন, ঠিক না? আচ্ছা, সো স্পন্সরের ক্ষেত্রে এরকমই হয় যে আপনি যত পেমেন্ট করবেন আপনাকে তত বেনিফিট দেবে, আপনি যত কম পেমেন্ট করবেন আপনাকে তত বেনিফিট কম দেবে। আমি যদি তাকে পেড করার পাশাপাশি যদি আমি নিজে আরো এসইও করি ম্যানুয়ালি, তো করতে পারেন, সেক্ষেত্রে কি উপরে দেখানোর সম্ভাবনা বেশি থাকে? না এরকম কোনো পসিবিলিটি নেই যে আপনি টাকা দিচ্ছেন এজন্য আপনাকে আরো এসইউতে আপনাকে ছাড় দিবে, ম্যানুয়াল এই ক্ষেত্রে আপনি কোনো ছাড় পাবেন না। ম্যানুয়ালি আসতে হলে আপনাকে স্টেপ বাই স্টেপ কাজ করে সবার সাথে প্রতিযোগিতা করে আসতে হবে। আমি সেখানে ম্যানুয়ালি করলাম, ওটাকে পেজ করলাম, হ্যাঁ করতে পারেন, সমস্যা নাই, আপনি দুটোই হবে। ব্যাপারটা হচ্ছে আপনাকে ম্যানুয়ালি করলে তো ফার্স্ট মানে সাথে সাথে দেখায় না। এখন অ্যাড দিলে আপনি এখন অ্যাকাউন্টে এদের অ্যাকাউন্টে অ্যাড মানে গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে অ্যাকাউন্ট করে সেখানে পেমেন্ট অ্যাড করে দিয়ে সাথে সাথে আপনাকে শো করবে এখানে। বাট এসিও কিন্তু এরকমের না যে আপনি করছেন এখনই শো করতেছেন, ম্যানুয়ালি কিন্তু এরকম হয় না। হ্যাঁ, ম্যানুয়ালের জন্য সময় নিতে হয়। সো এটা হচ্ছে পেমেন্ট দিয়ে আপনার যতক্ষণ আপনার অ্যাকাউন্টে টাকা থাকবে বা আপনার এই এদের যতক্ষণ পে করবেন ততক্ষণ তারা আপনাকে শো করবে, পে করা শেষ আপনার শো করা শেষ। আর ম্যানুয়ালি এরকমের না যে আপনাকে 1 ঘন্টার জন্য শো করাবে, আপনি 10 মিনিটের জন্য শো করাবে, এরকমের না। আসতেও যেরকম সময় হয়, হ্যাঁ আসতে যেরকম সময় হয়, বাট এখান থেকে চলে যেতেও সময় হয়, আর এখানে আসতেও যেরকম সময় লাগে না, আর এখান থেকে চলে যেতেও সময় লাগে, ব্যাপারটা সেরকম। হ্যাঁ, সো তাহলে আমরা বুঝতে পারলাম কোনটা ম্যানুয়াল কোনটা স্পন্সর। এবার দেখেন there are 10 search results in every search engine space। এক পেজে একটা সার্চ ইঞ্জিনে 10টা সার্চ রেজাল্ট শো করে, কাস্টমাইজ করে বেশি করা যায়, বাট ডিফল্ট 10টা শো করে। সেটা আমরা কীভাবে দেখবো? দেখেন এখানে 1, এখান থেকে 10, তার মানে 10টা দেখাচ্ছে। এই বাকিগুলো কিন্তু আমাদের সার্চ রেজাল্ট না, এগুলো কিন্তু হচ্ছে যে অ্যাড দেওয়া, গুগলের অ্যাড, সেগুলো আমাদের কাউন্টের বাইরে থাকবে। কিছু কিছু সময় দেখা যায় কিছু ইমেজ আসে, হ্যাঁ মানে কিছু ইমেজ আমরা যখন সার্চ করি তখন অনেক সময় দেখা যায় যে ইমেজের অপশন আসে, ইমেজ আসে, ওক্ষেত্রে হয়তো বা 9টা দেখাতে পারে, তো ইমেজটা কাউন্ট করেন অনেক সময়। সো ম্যানুয়ালি 10টাই। যদি কোনো বায়ার আপনাকে জিজ্ঞাসা করে যে একটা সার্চ ইঞ্জিনের সার্চ পেজে কয়টা সার্চ রেজাল্ট শো করে, তাহলে বলতে হবে কয়টা? 10টা। আচ্ছা, এখন একটা প্রশ্ন আসতে পারে যে আপনাদের বাসায় কি রকমের সিরিয়াল মেনটেন করে আসে? 1, 2, 3 এরকম সিরিয়াল মেনটেন করে আসে? হ্যাঁ, এটা অনেকেই জানে না, হয়তো বা করা দরকার আছে একটা ব্যাপার যে তাহলে এটা আমরা সেট করে শিখবো যে কীভাবে করতে হয়। অনেকেরই করে, তো অনেকেই জানে না। আমরা একটা অ্যাডভান্স আছে, এখন এই অ্যাডভান্সটার নাম হচ্ছে এসইও ক্লক। এটা আমরা কেন ইউজ করবো?
এটা হচ্ছে শুধু সিরিয়াল মেনটেন করার জন্য ইউজ করি এমন না, এটা হচ্ছে আমাদের এসইও কিছু ইম্পর্টেন্ট ডাটা কালেক্ট করার জন্য আমাদেরকে হেল্প করবে, এসইও কাজ করতে আমাদের কিছু হেল্প করে, এই জন্য আমরা এই অ্যানাউন্সটা ইউজ করি। সেই অ্যানাউন্সটা আমরা কীভাবে ইউজ করবো সেটা আমরা দেখি। এটা আমরা বলে দিচ্ছি যে আমরা কীভাবে ইনস্টল করবেন। আর সবচেয়ে হচ্ছে এটা ফায়ারফক্সে সবচেয়ে ভালো কাজ করে, আর পুরো করে কিন্তু একটু কম, মানে তুলনামূলক একটু ডিফারেন্ট, মানে একটু ডিফিকাল্ট হয়, যে আপনার বুঝতে একটু কষ্ট হয়ে যাবে। তো এই জন্য আমরা সবাই ফায়ারফক্স ইউজ করবো। ফায়ারফক্সে করলে কী হবে, আমাদের মানে ইউজার ফ্রেন্ড হবে, আমরা আমাদের মতো করে ইউজ করতে পারবো, বাট আমাদের মতো করে হবে। তো দেখেন আমরা এখন বলেছি হাউ ইনস্টল এসইও কোয়াক ইন ফায়ারফক্স। কী হবে, আপনার ফায়ারফক্সে এসইও কোয়াক ইনস্টল করবেন। গো টু টুলস, প্রথমে আমরা কোথায় যাবো, টুলসে যাবো, অ্যাডভান্স, আমরা অ্যাডভান্সে যাবো, সার্চ করবো কি এসইও কোয়াক, এটা হচ্ছে ভার্সন, সেটা অটোমেটিকলি চলে আসে। ক্লিক ইনস্টল রেজিস্টার ফায়ারফক্স, দ্যাটস অল। সো আমি দেখাই দিচ্ছি আপনারা কীভাবে করবেন। আচ্ছা, আমাদের এসইও কোয়াকটা আছে, আমি এই জন্য আগে এটাকে রিমুভ করে দিচ্ছি। আপনাদের ব্রাউজার যেরকম আছে ঠিক সেম ব্রাউজারটা আমি তৈরি করে দিচ্ছি আমাদের। দেখেন এখন কি সিরিয়াল মেনটেন আসতেছে, আই থিঙ্ক ম্যাক্সিমাম পিসি আপনাদের এরকমই, যারা হয়তো বেশি কোয়াক সম্পর্কে ধারণা আছে আপনারা আছে, হয়তো আপনি সেট করতে পারেন, বাট ম্যাক্সিমাম পিসি এরকমই আপনাদের এরকমই আসে। আচ্ছা, সো এখন কিন্তু আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আপনাদের পিসি থেকে, এখন মনে করেন যে আপনার পিসি এটা, এখন আমি কীভাবে সেট করছি ঠিক সেমভাবে আপনারা সেট করবেন। প্রথমে আমরা কোথায় যাবো, টুলসে যাবো। অনেকে এই টুলস বাটন থাকে না, সেটা হচ্ছে এখানে রাইট বাটন ক্লিক করে এই যে মেনু বার, এই অপশনটা উঠে দিলে এটা কিন্তু থাকবে না। আপনার যদি না থাকে তাহলে আপনি ঠিক দিয়ে দিলে চলে আসবেন, অথবা এখান থেকে যেতে পারেন। হ্যাঁ করা যায়, আমরা অ্যাডভান্স সফটওয়্যারের মাধ্যমে করতে হয় আপনাকে, যেটা বলছেন ইনস্টল করে কাজটা করতে হয়। হ্যাঁ, তো আমাদের সফটওয়্যার দরকার না, অ্যাডভান্স দিয়েই করতে পারেন। আর সফটওয়্যার হচ্ছে আপনি সব কাজ শিখতে হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার সফটওয়্যার কাজ করে না, হ্যাঁ ঝামেলা করে। সো আমাদের সবচেয়ে যেটা হচ্ছে মানে আমরা ইউজ করে যেটা ভালো লাগবে সেটাই আমরা ইউজ করবো। প্রথমে টুলসে যাবো আমরা, অথবা আপনি এখান থেকে যেতে পারেন, সেখান থেকে গেলে আপনাকে হচ্ছে অ্যাডভান্সে সরাসরি যেতে পারবেন, আর এখান থেকে টুলস অপশনে গিয়ে তারপর অ্যাডভান্সে যেতে হবে, একই অপশন আসবে। এখানে গিয়ে আপনি সার্চ করবেন এসইও কোয়াক লেখে, সার্চ করেন, সার্চ করার পর আমরা দেখতে পাচ্ছি এসইও কোয়াক, এখানে ইনস্টলে ক্লিক করলাম। হ্যাঁ, রেজিস্টার ফায়ারফক্স, দেখেন আবার ঠিক আগের মতো হয়ে গেছে না। তাহলে এই অ্যাডভান্সটা আমাদেরকে অ্যাড করতে হবে আমাদের এসইও কাজের জন্য, এটা আমাদের খুবই হেল্পফুল। সো এই জন্য আমাদের কি এসইও কোয়াক এই অ্যাডভান্সটা আমরা ইউজ করবো। তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা সার্চ ইঞ্জিনের একটা পেজে কতটা সার্চ রেজাল্ট শো করে, সাধারণত 10টা শো করা আছে। পেজ র্যাঙ্ক অফ এনি ওয়েবসাইট মাস্ট বি 0 to 10, লোয়েস্ট ভ্যালু 0 অ্যান্ড হাইয়েস্ট ভ্যালু 10। তো পেজ র্যাঙ্কটা কি এটাও বুঝতে হবে, এবং এর ভ্যালু কেন 0 হচ্ছে 10 হচ্ছে জি হ্যাঁ আমি বলতেছি, সেটা হচ্ছে পেজ র্যাঙ্কটা হচ্ছে গুগল কর্তৃক আপনাদের মানে পেজ র্যাঙ্ক হচ্ছে গুগল আমাদেরকে দিয়ে থাকে, মানে একটা ওয়েবসাইটের কার্যক্রম, ভিজিটর এবং এর এজ, কিছু কার্যক্রমগুলো দেখার পরে গুগল একটা আপনাকে পেজ র্যাঙ্ক মানে একটা ভ্যালু দিয়ে থাকে, সাইটের ভ্যালু দিয়ে থাকে, যে আমরা দেখলে বুঝতে পারি যে এই সাইটটা কী রকমের ভ্যালু। যখন এর ভ্যালু 0 থাকে তখন আমরা বুঝতে পারি যে এই সাইটের ভিজিটর খুব কম, এবং এর এই হয়তোবা কম, অথবা এই কার্যক্রমটা খুব লোয়েস্টে আছে। আমরা জানি কি লোয়েস্ট ভ্যালু হচ্ছে 0, হাইয়েস্ট ভ্যালু 10। এখন ব্যাপার হচ্ছে যে টুইটারের আছে 10, এটা মানে এই না যে শুধু টুইটারই 10 পাবে, একাধিক সাইট 10 পেতে পারে যদি তার কার্যক্রম 10 পাওয়ার মতো হয়। গুগল 6 মাস পর আপডেট করে। সো এটা আপনি যতই কাজ করেন না কারণ আপনি চাইলেও পেজ র্যাঙ্ক বাড়ানো কমানো আপনার হাতে না, এটা গুগল কর্তৃপক্ষের হাতে। সো এখানে আমাদের কিছু হাত আছে বলতে এরকমের, যদি আপনি ভিজিটর আপনার বাড়াতে পারেন, আপনার ট্রাফিক বাড়ে, তাহলে তো গুগল আপনার সাথে তো আর মানে সম্পর্ক খারাপ না যে আপনাকে কম পেজ র্যাঙ্ক দেবে। হ্যাঁ, সো এরকম করা যায়, বাট আপনি চাইলেই যে বাড়াতে পারবেন, চাইলেই কমাতে পারবেন, এরকম কোনো স্বাধীনতা নেই। অনেক সব আমরা অনেকে কোশ্চেন করে যে ভাই আমি পেজ র্যাঙ্ক বাড়াবো, পেজ র্যাঙ্ক বাড়ানো সম্ভব? আমি ভিজিটর বাড়িয়ে দিতে পারি,
তাহলেই তো অটোমেটিক্যালি পেজ র্যাঙ্ক বাড়বে। তো যদি খুব সরাসরি বলে যে পেজ র্যাঙ্ক বাড়াবো, তাহলে তো গুগলের সাথে যোগাযোগ করতে হবে যে ভাই আমার পেজ র্যাঙ্কটা বাড়ায় না। আচ্ছা, এখন যখন একটা সাইট প্রথম শুরু হয় তখন কিন্তু সে 10 থেকে শুরু হয় না, নিচ থেকে শুরু হয়, কারণ সে লোয়েস্ট বিলো হচ্ছে 0, হাইয়েস্ট বিলো 10। আমি একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন আরো ক্লিয়ার। বাংলাদেশের অলরাউন্ডার সাকিব হাসানকে সবাই চিনি আমরা, সাকিব আল হাসান। সাকিব আল হাসান যখন ফার্স্ট বাংলাদেশের হয়ে খেলে তখন কিন্তু সে অলরাউন্ডারের 1 নম্বরের পজিশন ছিল না। সে অনেক দিন খেলছে, তারপরে তার একটা রেটিং ছিল, ওই রেটিংয়ের উপর ভিত্তি করে সে কিন্তু ফার্স্ট পজিশনে আসছে। তার কিন্তু পারফরমেন্সের উপর ভিত্তি করে। ঠিক সেইমভাবে একটা সাইট পারফরমেন্সের উপর ভিত্তি করে পেজ র্যাঙ্কটা টিকে পেতে পারে। এখন ব্যাপারটা হচ্ছে এখানে একটু উল্টো, মানে যখন সাকিব আল হাসান খেলেছে তখন আপনার 300 কিংবা 100 নম্বরে ছিল, আস্তে আস্তে 1 নম্বরে আসছে। আর এখান থেকে হচ্ছে 0 থেকে আস্তে আস্তে আপনি 1 নম্বর 10 নম্বরে যাবেন। উল্টোটা আমরা যখন ক্লাসে থাকতাম অনেকে বলতো যে ক্লাস কত, বলতো যদি 1, তখন বলতো যে 1 নম্বর তো ভালো না, 10ই ভালো, বেশি। হ্যাঁ, তো এটা হচ্ছে উল্টোটা আসলে, মানে যত আপনার বেশি হবে ততই ভালো। এর হচ্ছে যে অনেকে কোশ্চেন করে আসলে পেজ র্যাঙ্ক আরো বেশি হতে পারে কিনা, যে 10-এর পরে 11 কিংবা 12 হতে পারে কিনা। আসলে না, সর্বোচ্চ 10 পর্যন্ত পারে। গুগল তো ভাই জিপিএস সিস্টেমে করে পেজ র্যাঙ্কটা জিপিএস সিস্টেমে করে, যেমন কোন একটা ওয়েবসাইটের 5 থাকতে পারে আর একটা ওয়েবসাইটের সেম 5 থাকতে পারে। হ্যাঁ, থাকতে পারে, সমস্যা নাই। মানে এটা হচ্ছে যে আপনার, আমি তো বললাম সেটা যে একাধিক সাইট পেতে পারে, তবে যেই সাইট সেরকমের কার্যক্রম তার উপর ভিত্তি করে আপনাকে সিস্টেমটা দিবে, আপনাকে র্যাঙ্কটা দিবে। এখন যে শুধু টুইটারে আপনাকে 10 পাবে এমন না, টুইটার ছাড়া আরও সাইট আছে 10-এর। আমরা টুইটারের নামটা জানি, এই জন্য আমরা টুইটারের কথা বললাম, বা অনেক সাইট, একাধিক সাইট আছে আরও। সো এর মানে এই না যে একজনই 10 পাবে, একাধিক পেতে পারে, তবে তার কার্যক্রমটা 10 পর্যায়ে হতে হবে। যেটা বললেন জিপিএস পদ্ধতি, একজন যে করে দেবে তার না, একাধিক পেতে পারে। আচ্ছা, এটা হচ্ছে পেজ র্যাঙ্কের ব্যাপার। আর পেজ র্যাঙ্ক যত ভালো তত, মানে যত বেশি তত বুঝতে হবে আমাদের ওই সাইডের ভ্যালুটা তত বেশি। আর কাইন্ডলি সবাই ফোন সাইলেন্ট রাখবেন ক্লাসে প্লিজ। না হয়তো আজকে ফার্স্ট ক্লাস, ঠিক আছে, এরপর থেকে আমরা সবাই যখন ক্লাস করতো তো সাইলেন্ট রাখবো। আর সবচেয়ে অফ করলে ভালো, বাট অফ করাটা অনেক কিন্তু ভালো না, কারণ অনেকে ইম্পর্টেন্ট ফোন আসে, যদি ফোন আসে সেক্ষেত্রে ব্যাপার না। আচ্ছা, তো তাহলে আমরা বুঝতে পারলাম যে পেজ র্যাঙ্কটা কি। There are two parts of search engine optimization. Search engine optimization দুটো পার্ট আছে। সেটা কি কি পার্ট? ওয়ান পেজ অপটিমাইজেশন, একটা হচ্ছে অফ পেজ অপটিমাইজেশন। এখন অনেক সময় আমরা অনেক দেখি, অনেকবার ওয়ান পেজটাকে বিভিন্ন নামে রাখে, আবার অফ পেজটাকে বিভিন্ন নামে রাখে। সেবার আপনার নাম কি বলছিলেন? বাদন। আরেকটা নাম হচ্ছে শাহিনুর। আচ্ছা, শাহিনুর বাদন। আমি কিন্তু আপনার বাদন নামটা জানতাম না, বা যখন আমি শাহিনুর নামে বললাম তখন আমি বলছি আমি শাহিন। আপনার যদি 2টি নাম আমার জানা থাকতো, তাহলে আপনি যদি বাদন বলতেন তাহলে আমি আপনাকে চিনতাম, শাহিনুর বলে আপনাকেই চিনতাম, ঠিক কিনা? সো এই অল্টারনেটিভ নামগুলো কীরকম হয় যে একই কাজের বিভিন্ন নামে একবার এক এক নামে ডাকে। এখন আমরা যদি অল্টারনেটিভ নামগুলো না জানি তাহলে হবে কি যে আপনি আমাকে বসে কোশ্চেন করবেন, ভাই আমাকে তো এই কাজগুলো শেখাননি। কোনো ভাইয়ের সাথে বলে ওয়ান পেজ অপটিমাইজেশন এসে বললো যে আমাকে গ্রে হ্যাট মেথডটা করে দিতে হবে, অথবা বললো ব্ল্যাক হ্যাট মেথড করে দিতে হবে, তখন বলবেন যে ভাই আমি তো গ্রে হ্যাট মেথড শিখিনি, তাহলে আমার এই কাজটা এখন শেখা হয়নি, প্লিজ আমাকে এই কাজটা শেখাই যাবে। ব্যাপারটা কি এরকমই হয় সাধারণত। তো এই জন্য আমাদের কী করতে হয়, অল্টারনেটিভ নামগুলো আমাদেরকে জানতে হয়। তো আমরা জানি যে ওয়ান পেজ অপটিমাইজেশন অনেকবার কী বলতে পারে, গ্রে হ্যাট মেথডও বলতে পারে, অথবা কি ব্ল্যাক হ্যাট মেথডও বলতে পারে, সব কিন্তু ওয়ান পেজের কাজে। অনেকবার আছে যে অফ পেজ অপটিমাইজেশনকে বলে যে ব্যাকলিঙ্ক বলে, লিঙ্ক বিল্ডিং বলে, ওয়াইড আপ মেথড বলে, হ্যাঁ, এই নামগুলো রাখতে পারে। সো এই নামগুলো আমরা এই জন্য পরিচিত হলাম যে বায়ার যে নামই ডাকুক না কেন আমরা বুঝতে পারবো যে এ কে অফ পেজ বলে, এক অন পেজ বলে। আমি যদি বাদন বলি তাহলে আপনি বলবেন আমি বাদন, আর শাহিনুর বললেও বলবেন আমি শাহিন। সো একই ব্যক্তির বিভিন্ন নাম থাকতে পারে। সো এই জন্য আমরা মানে দুইটা অপশনের বিভিন্ন নামগুলো জেনে রাখলাম। এছাড়াও কি আরো নাম থাকতে পারে? এছাড়া সাধারণত নাম নাই আপাতত, যদি আবিষ্কার হয় তাহলে আমরা বলে দেবো আপনাদেরকে। আপাতত আবিষ্কার হয়নি, যদি আবিষ্কার হয় তাহলে আমরা বলে দেবো। আপনি বুঝতে পারছেন? আচ্ছা, তো এখন আমরা জানলাম যে দুটো পার্ট আছে। এখন হচ্ছে দুটো পার্ট আমরা কী কী কাজগুলো জানবো, মানে কোন কোন কাজগুলো শিখবো, সেটা একটা ব্যাপার আছে। এখন আমাদের এটা কেন জানতে অনেকে ক্লাসের মাঝে প্রশ্ন করে যে ভাই আমাদের আর কটা ক্লাস লাগবে, আমরা এসির কতটুকু শিখছি। আজকে আমাদের এই কাজটা আমরা বুঝতে পারবো যে আমাদের কয়টা ক্লাস দরকার হবে, বা আমরা এসির কোন পজিশনে আছি।
আমরা কয়টা টপিক শিখলাম, এরপর কয়টা টপিক্স বাকি আছে। আমাদের মানে মূল টপিক্স কোনগুলো আমরা সেগুলো শিখবো, সেগুলো এখানে দেখবো, মানে আজকে আমরা দেখবো যে কোন টপিকগুলো আমরা শিখবো। অন পেজ অপটিমাইজেশন, অন পেজ অপটিমাইজেশন আমরা কী কী শিখবো আজকে, শুধু নামগুলো জানবো, মানে এটা কীভাবে করবো, এটা কাকে বলে, এগুলো আমরা যখন ওই টপিক্সটা যখন ক্লাসে শিখবো তখন আমরা জানবো বিস্তারিত। আজকে শুধু আমরা ধারণা নিব। অন পেজ অপটিমাইজেশন, অন পেজ অপটিমাইজেশন আমরা কী কী জিনিস শিখবো সেখানে আছে। দেখেন আমরা 12টা ফাংশন শিখবো। প্রথম হচ্ছে টাইটেল ট্যাগ অপটিমাইজেশন। প্রথমে আমরা শিখবো কীভাবে টাইটেল ট্যাগ অপটিমাইজেশন করতে হয়, মেটা কিওয়ার্ড অপটিমাইজেশন, মেটা ডিসক্রিপশন অপটিমাইজেশন, হেডার ট্যাগ অপটিমাইজেশন, ইমেজ অল্টার ট্যাগ অপটিমাইজেশন, গুগল অ্যানালিটিক অপটিমাইজেশন, অ্যালেক্সা ট্রাফিক অপটিমাইজেশন, গুগল ওয়েবমাস্টার টুলস, জিও সাইটম্যাপ অ্যান্ড কেএমএল অপটিমাইজেশন, বিং অ্যান্ড ইয়াহু ওয়েবমাস্টার টুলস, রোবট ট্যাক্স অপটিমাইজেশন এবং অ্যানফোটেক্স অপটিমাইজেশন। এই 12টা ফাংশন শিখবো আমরা অন পেজে। আচ্ছা, এরপর শিখবো অফ পেজে কী কী শিখবো আমরা। অফ পেজ হচ্ছে ডিরেক্টরি সাবমিশন, সোশ্যাল বুকমার্কিং সাবমিশন, ব্লগ কমেন্টস, আইডিয়া সাবমিশন, প্রোগ্রাম প্রোফাইল ক্রিয়েশন অ্যান্ড পোস্টিং, ওয়েব 2.0 অ্যাকাউন্ট ক্রিয়েশন, লিঙ্ক হুইল, বিজনেস লিস্টিং ও সিটেশন অথবা লোকাল লিস্টিংও বলা হয় এটাকে, পেজ রিলে সাবমিশন, আরএসএস ফিড বা আরএসএস সাবমিশন, হাউ পিং এ ওয়েবসাইট, প্রোফাইল ক্রিয়েশন উইথ ক্লায়েন্ট ইনফরমেশন। এই 11টা ফাংশন শিখবো হচ্ছে আমরা অফ পেজ। আর কিছু আমাদের আরও কয়েকটা অপশন আছে, সেটা হচ্ছে আমরা স্ট্র্যাটেজি ক্লাসে শিখি, সেটা হচ্ছে সবার শেষে, মানে এসইও কাজ করার শেষে আমরা শিখি। কারণ হচ্ছে আপনি যতই এসইওর কাজ জানেন না কেন, যদি স্ট্র্যাটেজি আপনার না ক্লাসটা করেন বা না জানেন, আপনার জীবনেও আপনার সাইডকে ফার্স্ট পজিশনে আসতে পারবেন না। হয়তো পারবেন, সেটা হয়তো বা সাইডের নিজের মানে যে ডিজাইন করছে তার হয়তো বা এসইও পজিটিভ করে করছে, অথবা যে কন্টেন্ট রাইটিং করছে সে এসইও পজিটিভ করে করছে, মানে বিভিন্ন দিক মিলে যদি হয় তাহলে আসতে পারে। বাট যদি আপনি না জানেন, এই কাজগুলো প্রয়োগ করলে যে আপনি সাইড ফার্স্ট পজিশনে নিয়ে আসবে এমন না। একটা উদাহরণ বলি, একই টিচার 10 জন স্টুডেন্ট পড়ে, সবাই কি ক্লাস পায়? ক্লাস পায় না। ওই একই টিচারের কাছে পড়ে, কেউ কেউ ফেল করে, কেউ কেউ গোল্ডেন ক্লাস পায়। কারণটা কি জানেন? কারণ স্যারে যে স্ট্র্যাটেজিটা দিচ্ছে সেটাকে সে কেউ সঠিকভাবে প্রয়োগ করছে, কেউ করেনি। এটাই হচ্ছে এই জন্য যে এসিওর স্ট্র্যাটেজি আপনি যতদিন না জানবেন ততদিন আপনি যত এসিও জানেন না কেন সেটা আপনি প্রপারলি অতটা ইউজ করতে পারবেন না, হয়তো বা করতে পারবেন পাস করার মতো। অবশ্যই পারেন। একটা পেজে আমার একটা ওয়েবসাইট আছে, ম্যাট্রিক্স বলে, ম্যাট্রিক্সের ওয়েবসাইট। একটা পেজ আছে, আপনাদের যে কয়টা ট্রেনিং প্রোগ্রাম আছে প্রত্যেকটা আলাদা আলাদা পেজ আছে। একটা প্রোগ্রামের খুব মার্কেট ভ্যালু খুব ভালো, ওইটাকে যদি আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে চান সেটা ওই পেজটাই করা যায়। হ্যাঁ, ওই পেজের যেটা ইউআরএল শো করবে সেই ইউআরএলটা করতে হবে আপনাকে, কারণ প্রত্যেকটা পেজে কিন্তু ভিন্ন ভিন্ন একটা ইউআরএল থাকে। ওই ইউআরএলটা আপনি কাজ করতে পারবেন, ভালো হবে। ওটা বুঝতে পারছেন? এখন আমরা শিখলাম, জানলাম যে ওয়ান পেজ এবং অফ পেজ, এবং ওয়ান পেজের কোন কোন কাজগুলো করবো, অফ পেজের কোন কোন কাজগুলো করবো, এগুলো মুখস্থ করা দরকার নেই, অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে এক সময়। কারণ কাজ করতে করতে অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যায় যে কোনটা পেজের কাজ, কোনটা অন পেজের কাজ, আর কোনটাকে টাইটেল ট্যাগ বলে, কোনটাকে মেটা কিওয়ার্ড বলে, কোনটা মানে ডিরেক্টরি, কোনটা সোশ্যাল বুকমার্কিং, অটোমেটিক্যালি মাথা চলে আসবে, সেগুলো মুখস্থ করার কিছু নেই। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা অন পেজ অফ পেজ জানলাম, কিন্তু কোন কাজটা আমরা মানে একটা ওয়েবসাইটে কোথায় প্রয়োগ করতে হয় সেটা আমাদের জানতে হবে। আমরা কোথাও অন পেজ করবো, কোথাও অফ পেজ করবো, আমরা শুধু জানলাম যে এসে তো দুটো কাজ করা যায়। এখন অন পেজ করে কোথায়, অফ পেজ করে সেটা আমরা জানি না। সো এখন আমরা জানবো যে এসইও অন পেজ কোথায় করতে হয়, অফ পেজ কোথায় করতে হয়। এসইও অন পেজ ওয়ার্কিং এরিয়া, মানে অন পেজটা কোথায় করবো আমরা। All SEO on page work should be done under website admin panel and cPanel. আমাদের এসইও অন পেজের কাজগুলো সাধারণত অ্যাডমিন প্যানেল এবং cPanel দুটোই করতে হয়। এখন প্রশ্ন থাকতে পারে যে অ্যাডমিন প্যানেল কি আর cPanelটা কি। যারা সাধারণত সার্ভার নিয়ে কাজ করে না তারা তো অবশ্যই অ্যাডমিন প্যানেল cPanel থাকার কথা না। এখন অ্যাডমিন প্যানেল কি আর cPanel, অ্যাডমিন মানে বুঝি আমরা, অ্যাডমিন প্যানেলটা হচ্ছে, অ্যাডমিন প্যানেল ইজ দ্য লোকেশন ওয়ার অ্যাডমিন ক্যান ইজিলি ডিলিট, মডিফাই in website content logging as a administrator. অ্যাডমিনটা হচ্ছে এরকমের যে একটা সাইডে সে লগইন করে, অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে লগইন করে সেই সাইডের কোনো কন্টেন্ট যদি ইডিট ডিলিট মডিফাই করার যে অ্যাক্সেস তার আছে সেটা হচ্ছে একটা অ্যাডমিন প্যানেল। প্রত্যেকটা সাইডে একটা অ্যাডমিন প্যানেল থাকে, কারণ আপনার যে কোনো সাইডে যদি অ্যাডমিন প্যানেল না থাকে, তখন আপনার একটা ফেসবুক আইডি আছে, নির্দিষ্ট ইউজার নেম পাসওয়ার্ড আছে, আপনি কিন্তু একই বক্সে আপনি আপনার ইউজার নেম ঢুকতেছেন, আমি আমার ইউজার নেম ঢুকতেছি, ওইটা কিন্তু ভিন্ন ভিন্ন হতে চলে আসে, তাই না? সো অ্যাডমিন প্যানেল এভাবে তৈরি করে দেওয়া যে
facebook.com-এর কিন্তু একটা অ্যাডমিন প্যানেল আছে। আমরা কিন্তু ইউজার, তারা আমাদের ইউজারের প্যানেল তৈরি করে দিয়েছে বলে আমরা করতে পারতেছি। ঠিক সেম একটা ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল থাকে, যেখানে ঢুকে একজন অ্যাডমিনিস্ট্রেটর বা যে সাইটের অথর সে ঢুকে ওখানে এডিটিং অথরিটি, হ্যাঁ এডিটিং করতে পারে, ডিলিট করতে পারে, মডিফাই করতে পারে। এই যে জায়গাটা সেটাকে বলা হয় কি অ্যাডমিন প্যানেল। আচ্ছা, সি প্যানেল ইজ দ্য ডোমেইন এন্ড হোস্টিং ম্যানেজমেন্ট এরিয়া। সি প্যানেলটা হচ্ছে যেখানে ডোমেইন এবং হোস্টিংকে ম্যানেজমেন্ট করা হয়, সেটাকে বলা হয় সি প্যানেল। এখন প্রশ্ন আসতে পারে ডোমেইন এবং হোস্টিংটা কি জিনিস, ঠিক না? আচ্ছা, ডোমেইন হোস্টিং আমরা বুঝি। ডোমেইন হচ্ছে ডোমেইন ইজ দ্য নেম অফ এনি ওয়েবসাইট সাচ অ্যাজ rcwl.com, bdstudio.com। হ্যাঁ, ডোমেইন তো হচ্ছে এরকম একটা যেই নামটাই আপনি এক ওয়েবসাইটে যে নামটা থাকে সেই নামটা হচ্ছে একটা ডোমেইন নেম। যেমন আপনার হচ্ছে বাদমটাই বেশি মনে হয়, badam.com, এটা ওয়েবসাইট। তো আমার আছে nurullamin.net, তো আমার পার্সোনাল ওয়েবসাইট। সো আমার এই পার্সোনাল ওয়েবসাইটটা কিন্তু আমার অ্যাড্রেস, এটা হচ্ছে ডোমেইন নেম। এখন আমার নামে কিন্তু একাধিক ব্যক্তি থাকতে পারে, যেমন আমি nurullamin.com পাইনি, কারণ এই নামে কেউ আগেই নিয়ে নিয়েছে। সেটা হচ্ছে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হয়, মানে পেমেন্ট করতে হয়, ডোমেইনটা কিনতে হয়, ডোমেইন নেমটা কিনতে হয়, ডোমেইন কোম্পানি থেকে ডোমেইন নেমটা কিনতে হয়। এটা হচ্ছে একটা আইডেন্টিফিকেশন নাম্বার। নির্দিষ্ট সময়ের জন্য আজীবনের জন্য কিনতে পারেন, তারা আজীবনের জন্য পেমেন্ট করতে হবে আপনাকে, ঠিক মানে পার ইয়ার পেমেন্ট করতে। আপনি 10 বছরের জন্য কিনেন, তাহলে 10 বছর আপনার থাকবে। আমার এই ডোমেইনটা ছিল 2002 সালে কেউ কিনছিল, সে আর পরে রেজিস্ট্রেশন মানে রিনিউ করেনি, পরে আমি কিনে নিয়েছি। এরকম আপনি যখন আপনার রেজিস্ট্রেশন মানে ডেটটা শেষ হয়ে যাবে, তখন আবার আপনাকে নতুন করে পে করতে হয়। আপনি যদি না করেন তাহলে ওটা কেউ যে কেউ কিনে নিতে পারবে। তাহলে বুঝতে পারলাম যে ডোমেইন নেমটা কি। ডোমেইন নেমটা হচ্ছে একটা আইডেন্টিফিকেশন মানে নাম, মানে বলে যে ইউআরএল, যেটা একজন থেকে অ্যাড্রেস, সেটা একজন থেকে আরেকজনকে আলাদা করতে পারে। এটা কিন্তু কারোর সাথে কারো ম্যাচিং হয় না। হ্যাঁ, ধরুন আমাদের rcwl.com, এটা আপনি চাইলেও আর কিনতে পারবেন না, যতক্ষণ আমাদের এখান থেকে মানে রেজিস্ট্রেশন এক্সপায়ার ডেট না মানে ওভার হয়ে যাবে, ততক্ষণ আপনি হ্যাঁ একটু চেঞ্জ করতে পারবেন, সেটা তো আপনি নিতে পারবেন। তাহলে হুবহু হচ্ছে না, আমি বলতে বলছি যে হুবহু নিতে পারবেন না। তবে আপনি চাইলে rcwl.org নিতে পারেন, .net নিতে পারেন, সেটা তো আমার সাথে ম্যাচিং হচ্ছে না। হ্যাঁ, তো এরকমই কারোর সাথে ম্যাচিং করে নেওয়া যায় না, ওটা সেরকম না, যেটা ভিন্ন নাম থাকে। হোস্টিং, জি ডোমেইনটা বলেন, হোস্টিংটা বলেন। আচ্ছা, আমি তো স্টেপ বাই স্টেপ যাবো আস্তে আস্তে। আচ্ছা, এবার সাবডোমেইন, ডোমেইনের পর সাবডোমেইনের পর এখানে ওরকম কিছু লেখা নেই, আমি বলে দিচ্ছি সাবডোমেইনটা কি। যেমন আমি বলছিলাম যে badam.com বা nurullamin.net। হ্যাঁ, এই যে nurullamin.net আমি যখন নির্ভরে থাকি, আমি কি বললাম যে আমার তো nurullamin.net মূল ডোমেইন। আমি চাচ্ছি যে আমার এর আগে কোনো কিছু অ্যাড করে একটা ডোমেইন তৈরি করবো, তাহলে কী হলো ব্যাপারটা, সাবডোমেইন তৈরি হলে কী করতে হয়, যে মূল ডোমেইনের পূর্বে কোনো কিছু লিখে যে ডোমেইনটা তৈরি করা হয় সেটা হচ্ছে সাবডোমেইন। যেমন badam.com এর আগে যদি আপনি যে কোনো কিছু লিখে, হ্যাঁ যে কোনো কিছু লিখে যদি একটা ডোমেইন তৈরি করে, সেটা হচ্ছে সাবডোমেইন। যেমন আমাদের যে দেখেন rcwl.com, আমাদের কিন্তু মূল ডোমেইন এটা, আমাদের একটা সাবডোমেইন আছে, সেটা হচ্ছে training.rcwl.com। তাহলে এই যে training.rcwl.com, এটা কিন্তু একটা সাবডোমেইন তৈরি হয়ে গেছে, ওই যে আলাদা পেজ, আলাদা ডোমেইন তৈরি হয়ে গেল। কিনতে হবে না, না না, আমি তো মূল ডোমেইন কিনলাম, সাবডোমেইন কিনতে হয় না, সাবডোমেইন আমার মতো করে আমি তৈরি করতে পারবো। এটা কি সিপ্যানেল দিয়ে করতে হবে? হ্যাঁ, সিপ্যানেল দিয়েই করতে হবে। যেমন আমি একাধিক করতে পারি, আমার nurullamin.net কে আছে, আমি আমার আগে আমার নামের আগে যা কিছু বসাই অনেক ডোমেইন তৈরি করতে পারি। আপনি nurullamin.net-টাকে আপনি সাপোজ সিঙ্গাপুর ভিজিট করলেন, sing.nurullamin.net, এই সিং এর ওই টোটাল পেজটা নতুন একটা ডিজাইন করতে পারি। ভিজিটিং এর যত ইনফরমেশন ওখানে দিয়ে এটা এইভাবেই থাকবে। এটা একটা কোশ্চেনটা বুঝতে পারিনি। আপনি www.sing.nurullamin.net লিখে একটা পেজ তৈরি করবেন, সাবডোমেইন। এই সাবডোমেইনটা এভাবেই থাকবে আপনি যতদিন পর্যন্ত এডিট না করবেন। হ্যাঁ আচ্ছা, একাধিক করা যায় না? হ্যাঁ, একাধিক করা যায়। যেমন আমাদের যে হচ্ছে যে training.rcwl.com, হ্যাঁ, সেটা কিন্তু আমার সাবডোমেইন। সিম্পলি সিপ্যানেল থেকে হ্যাঁ, আপনার যদি সিম্পল থাকে আপনি নিয়ে এসে করে দেবেন। তবে তো স্যার এটা যখন আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না, কারণ আপনি তো মূল ডোমেইনটা নিচ্ছেন,
আমি একটা ব্যাপার বলি যে এরকম হতে পারে যে আমি কী দিয়ে বলতে পারি আপনাকে, কোনো উদাহরণ আমার মাথায় আসতেছে না, এই জন্য আমি বাড়ি কিনছি, পুরো একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছি, তার সাথে একটা বারান্দা পেয়ে গেছে, আমি এটাকে যেরকম নিচ্ছি অথবা আপনার একটা বাড়ি আছে, বাড়ি ঘর দেখছেন, তার ভিতরে আপনি কয়টা ঘর ঢুকলে সেটা আপনার ব্যাপার, বাড়িটা কিন্তু আপনার সম্পূর্ণ আপনার ব্যাপার। আমাদের এইটা আমাদের অফিস, এখানে আমি যে করে শেয়ার ইচ্ছা আমি একটা বসাতে পারি না, এটা আমার এক্সেস আছে। সো ওরকম হচ্ছে আপনি একাধিক, যখন আপনি একটা ডোমেন কিনে নেবেন, এই ডোমেনের আন্ডারে একাধিক সাব ডোমেন তৈরি করতে পারবেন এবং আপনি যে কোনো কিছু লিখে তৈরি করতে পারবেন। আচ্ছা, এর মধ্যে হোস্টিং হচ্ছে ওয়েব স্পেস। ওয়েব স্পেসটা বুঝতে পারি, এখন আমরা ওয়েব একটা উদাহরণ দিলে বুঝবেন। কারণ আমি উদাহরণ দিই এই জন্য যে আমি প্রত্যেকটা কাজে কিন্তু উদাহরণ দিই। কেন উদাহরণ দিই যে আমাদের সাধারণত আপনারা যখন পড়ালেখা সবাই করছেন নেবে, পড়ালেখা কিন্তু কারো মনে থাকে না, অনেক কষ্ট করে মুখস্থ করতে হয়, তারপর 2 দিন পরে মনে থাকে না। আপনি একটা ছবি দেখেন, জীবনেও ভুলবেন না। কারণ কি জানেন, এটা মানে আপনার যখন বসতে আপনি যখন ছবি দেখেন আপনার কিন্তু সম্পূর্ণ চিন্তা করে চলে আসে, আপনি আনন্দ সহকারে দেখেন। উদাহরণটা এরকম যে উদাহরণটা আপনি কোনো কিছু উদাহরণ টানবেন তখন আপনার এই বিষয়গুলো উদাহরণের মাধ্যমে মনে থাকবে, সহজে কিন্তু মনে থাকবে না। আমি যখন মনোবিজ্ঞান করছিলাম, একটা ছিল সার্ভেকিউ থিয়ার, ওখানে থিওরি, ওটা সহজে মনে রাখা, এটা হচ্ছে এখানে এরকম উদাহরণ দেন আপনি, তাহলে আপনার সহজে সব কিছু মনে থাকবে। আর এই জন্য আমি সব কাছে উদাহরণ দিই। আচ্ছা, সবাই অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন? আচ্ছা, ফোন বাদান, পিসি তো সবার আছে, যেহেতু আপনার অনলাইনে কাজ করতে আছেন সবার পিসি আছে। আচ্ছা, আপনার পিসিতে মুভি দেখেন বা যে কোনো ভিডিও দেখেন। এখন ব্যাপারটা হচ্ছে যখন আপনি ভিডিও দেখেন আপনার ডিসপ্লেতে অবশ্যই ছোট বড় একটা ডিসপ্লে আছে, মনিটর আছে। আমরা যখন কোনো মনিটরে দেখি সেটা কিন্তু কোনো স্পেস পাচ্ছে না, মনিটরের মধ্যে কোনো স্পেস নাই, শুধু একটা মনিটর, এর কোনো নির্দিষ্ট কোনো জায়গা নেই। মানে আমি নট স্পেস বুঝাচ্ছি যে আপনারা যে টেবিলে রাখেন সেই স্পেস না, মানে ভিতরে যে স্পেস সেটা কোথা থেকে পায়, হার্ড ডিস্ক থেকে পায়। আপনি যে ভিডিওটা দেখেন সেই ভিডিওটা একটা স্পেস আছে, ঠিক কিনা? একটা মুভি 1 GB মুভি আছে, এখন সেই 1 GB কি আপনার পিসি থেকে পাচ্ছে, মানে সিপিইউ থেকে পাচ্ছে না মনিটর থেকে পাচ্ছে? সিপিইউ থেকে পাচ্ছে, সিপিইউ তে হার্ড ডিস্ক আছে সেখান থেকে পাচ্ছে, আর মনিটরে শো করতেছে। ঠিক সেই হচ্ছে যে ওয়েব পেজটা হচ্ছে আমরা ওয়েবসাইট ওপেন করি, এখানে কিন্তু একটা ইমেজ দেখতে পাচ্ছি আমরা, তাই না? এই ইমেজের কিন্তু কিলোবাইট কিংবা মেগাবাইট আছে, নির্দিষ্ট থাকে, প্রত্যেকটা ইমেজেরই মেগাবাইট কিলোবাইট থাকে। এটা ঠিক এখানে শো করছে, জাস্ট হার্ড ডিস্কের মতো করে হার্ড ডিস্ক থেকে এখানে শো করছে। তাহলে জায়গাটা নিচে থেকে হার্ড ডিস্ক থেকে জাস্ট পিসিতে শো করছে। এই পিসিতে যে শো করে সেটা হচ্ছে ওয়েবসাইট, ওয়েবসাইটে কি করছে, শুধু শো করছে। আর এই ইমেজের টাকাটা কোথেকে নিচ্ছে, হোস্টিং থেকে নিচ্ছে, ঠিক যেভাবে আমাদের পিসিতে হার্ড ডিস্ক থেকে দিচ্ছে। আপনারা বুঝতে পারছেন? যখন আপনি মুভির সাথে আপনার পিসির সাথে পুরো রকম এটাকে তখন সহজেই বুঝতে পারবেন যে আমরা যখন এটাকে কোনো ডিসপ্লেতে দেখি সেটা হচ্ছে আমাদের মুভি দেখে তখন ডিসপ্লেতে শো করে সেই মুভিটা, আর মুভিটা যেখান থেকে আসছে যে হার্ড ডিস্ক থেকে সেটা হচ্ছে আমাদের এখান থেকে হোস্টিং থেকে আসছে। প্রতি হোস্টিংয়ে আপনি আপনার ওয়েবসাইটে যদি 1 GB নেন তার 1 GB, 2 GB হলে 2 GB, যত নেবেন ততই। আপনার হার্ড ড্রাইভ কারো 1 TB হতে পারে, কারো 512 হতে পারে, একজনের 11 হতে পারে। সো এটা আপনি যেরকম কিনবেন সেরকম হবে। ডিসপ্লেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট না, ডোমেন বলা যায়, ডোমেনটা হচ্ছে নাম। এই যে আমার এখানে তো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নাম, আর এটা হচ্ছে ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা আপনাকে শো করবে, বাট সে কোথ থেকে শো করবে সেটা হচ্ছে যে ডাটাটা পাচ্ছে কোথা থেকে, হোস্টিং থেকে, মানে ওয়েব স্পেস এটাকে বলা হয়। অথবা এরকম বুঝতে পারেন যে আমরা অনেক সময় দেখি না যে কিছু শোরুমে যাই না, শোরুমে কিন্তু সবগুলো প্রোডাক্ট ডিসপ্লে থাকে, বাট এই এক একটা প্রোডাক্ট এক একটা ডিসপ্লে থাকে, তার মানে যে তার শোরুমে একটা প্রোডাক্ট আছে এমন না, একাধিক প্রোডাক্ট আছে, তার সাথে কোথায় রাখে, তাদের অন্য জায়গাতে একটা জায়গা থাকে। তাহলে আমরা ওয়েব স্পেসটা বুঝতে পারলাম। আচ্ছা, অফ পেজ ওয়ার্কিং এরিয়া, এরপর আমরা জানবো যে অফ পেজের কাজগুলো আমরা কোথায় করবো। এখন দেখেন আমরা কিন্তু এখানে কোথাও কিছু লেখিনি, একটা ইমেজ দিয়ে বোঝাচ্ছি আপনাদেরকে। এসইও অফ পেজ ওয়ার্কিং এরিয়া, দেখেন আমাদের এসইও অফ পেজের একটা ইমেজ আছে এখানে, আমরা ইমেজের মাধ্যমে বোঝার চেষ্টা করবো। আমরা জানি আমাদের এসইও যখন আমরা কাজ করি আমাদের মাঝে একটা ওয়েবসাইট থাকা দরকার, সেটা আমার হোক কিংবা অন্যের হোক।
আমরা তো একটা ওয়েবসাইট নিয়ে মার্কেটিং করবো, ঠিক কিনা? আমাদের একটা ওয়েবসাইট, সেটা ক্লায়েন্টের হতে পারে, আপনার নিজেরও হতে পারে। সো আমরা আমাদের ওয়েবসাইটে কিছু ইম্পর্টেন্ট ডাটা বা ক্ষুদ্র ক্ষুদ্র ডাটা এই থার্ড পার্টি সাইট বুঝি আমরা, যেটা আমার কিংবা ক্লায়েন্টের না, অন্য কারো অন্য কোনো সাইট বা যেখান থেকে আমরা ফ্রি কাজ করতে পারতেছি, তো এই থার্ড পার্টি সাইটে সাবমিট করার মাধ্যমে যে কাজটা করবো সেটা হচ্ছে অফ পেজের কাজ। এবং সেই সাবমিশন করার মাধ্যমে গুগল আমাদের কী করবে, এই থার্ড পার্টি সাইটগুলো থেকে অবজার্ভ করবে। অবজার্ভ করার পরে আমাদেরকে একটা সার্চ ইঞ্জিনে সে আমাদেরকে ফার্স্ট শো করাবে, এবং কীভাবে করবে সেটা পরের ব্যাপার। বাট আমরা যখন কাজ করবো তখন তো দেখবো যে কীভাবে সাবমিশন করবো, সোশ্যাল বুকমার্কিং কীভাবে সাবমিশন করবো, একটা সাইটে সাবমিশন করার ওইটাও আলাদা। বাট বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের ওয়েবসাইটের কিছু ডাটা থার্ড পার্টি সাইটগুলো এগুলো, এই থার্ড পার্টি সাইটগুলো আমাদের অফ পেজে সবগুলোই থার্ড পার্টি সাইটে সাবমিশন করতে হয়। অফ পেজে আমরা যে 11টা ফাংশন দেখলাম সবগুলো কি থার্ড পার্টিতে করতে হয়। সো সবগুলো থার্ড পার্টি সাইটে সাবমিশন করার মাধ্যমে যে কাজটা করবো সেটা গুগল অবজার্ভ করে আমাদেরকে একটা ভ্যালু দিয়ে থাকবে। সেটা হচ্ছে আমাদের যখন এখান থেকে ভিজিটর আমাদের সাইটে যাবে সেখানে আমাদের কি ব্যাকলিঙ্ক তৈরি হবে, ব্যাকলিঙ্ক তৈরি হলে গুগল আমাদেরকে প্রায়োরিটি দিয়ে গুগলের ফার্স্ট পেজে শো করা। আমরা থার্ড পার্টি সাইটের কাছে এটা জমা রাখবো, থার্ড পার্টি এটাকে গুগলের কাছে পৌঁছে দেবে, তো না পৌঁছে গুগল অটোমেটিক্যালি পেয়ে যাবে। হ্যাঁ, মানে ওখান থেকে যখন কেউ ভিজিট করবে তখন তো গুগলে চলে আসবে, তাই না? নির্দিষ্টভাবে তো অন্য কোনো সিস্টেমে এখানে অফ পেজের মাধ্যমে আনা সম্ভব না। অফ পেজের এগুলো হচ্ছে অফ পেজের মাধ্যম, হ্যাঁ, কাজ করার মাধ্যম। অফ পেজে আমরা পৌঁছে দিলাম থার্ড পার্টি সাইটগুলোর কাছে, এখানে যারা ভিজিটররা যাবে তারা ওখান থেকে ক্লিক করে চলে আসবে গুগলে, এই তো আমাদের সাইটে গুগলে চলে আসবে না, আমাদের সাইটে চলে আসবে। গুগলের কাছে যেগুলো মানে গুগল তো হ্যাঁ, গুগলের ব্যাপারটা হচ্ছে এরকম হয়েছে, আমরা যে ইম্পর্টেন্ট ডাটাগুলো দিচ্ছি সেটা কিন্তু গুগল যখন কোনো কেউ সার্চ করে তখন কিন্তু গুগল সার্চ করে যে কার সাইডে আছে এটা, তখন আমার কন্টেন্টগুলো ম্যাক্সিমাম সাইডে থাকবে, তখন সে আমাকেই প্রায়োরিটি বেশি দেবে। সাধারণত আমরা যখন কোনো কিছু সার্চ করি তখন গুগল ফার্স্টে ইউআরএল খোঁজে যে এই নামে কোনো ইউআরএল আছে কিনা, যদি ওই নামে কোনো ইউআরএল থাকে তাকে আগে বেশি প্রায়োরিটি দেবে। যদি ইউআরএল না থাকে তাহলে টাইটেলকে শো করা মানে প্রায়োরিটি দেয়, তারপর সে কন্টেন্টকে প্রায়োরিটি দেয়। আজকের আমাদের অফ পেজ মানে এসইওর বেসিক ক্লাস হচ্ছে এটাই। আই থিঙ্ক আজকে আপনাদের মানে এত ভালো লাগার কথা না ক্লাসটা, কারণ আজকে শুধু থিওরিক্যাল কোনো কাজই আমরা দেখিনি। নেক্সট ক্লাসে আমরা কাজ দেখবো, সরাসরি কাজে চলে যাবো যে কীভাবে কাজটা করতে হয়। আসলে আমরা জানলাম আমরা প্রথমে অফ পেজ শিখবো, কারণ অফ পেজের কাজ শেখার পরে আমরা যখন অন পেজ কাজ করবো তখন আমাদের জন্য আসলে এটা সহজ হয়ে যায়, মানে অন পেজের কাজটা সহজ হয়। আর প্রথমে অন পেজের কাজ শিখে অন পেজের কাছে আর মানে অন পেজ শিখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে, অন পেজে অফ পেজে যাওয়ার চিন্তাই করবেন না। অন পেজের কাজ কম, মানে শর্টকাট কাজ, বাট কোডের ভিতরে কাজ করতে হয়, এই জন্য অনেকেই ঘাবড়ায় মানে ভয় পেয়ে যায় যে না হয়তো আমাকে দিয়ে সম্ভব, সেজন্য আমরা আগে অফ পেজটা শিখি। আমরা এটার মধ্যে কি দুইটাই শিখবো? মাস্ট বি। এখন এই ব্যাপারটা হচ্ছে যে যখন গুগল তার রুলসকে আপডেট করে তখন একই কাজ কিন্তু করার ওয়েটা ভিন্ন হয়ে যায়, মানে একই কাজ করবেন একই ওয়ে করবেন কিন্তু তাদের রুলস ফলো করে করতে হবে। যেমন আগে হচ্ছে যে আপনি অনেক আগে ছিল এরকম হয়েছে একই আইডিটা বারবার মানে বিভিন্ন সাইটে সাবমিশন করা যেত, এখন যায় না, হচ্ছে গুগল রুলস। আপনি আর্টিকেলের ভিতরে অ্যাঙ্কোটেজ করা যাবে না, আপনি যেই কিওয়ার্ডটা নিয়ে কাজ করবেন সেই কিওয়ার্ডে কোনো ওয়ার্ড অ্যাঙ্কোটেজ করা যাবে না। এখন এই রুলসগুলো মেনে কাজ করলেই হয়, এসিওর কাজের চেঞ্জ হয় না, বাট রুলসের চেঞ্জ হয়। ব্যাপারটা বুঝতে পারছেন? সো আজকের মতো আমরা এই পর্যন্ত শিখবো। এরপরে আপনারা বাসায় একটু ভিডিওটা দেখবেন কয়েকবার। ও আচ্ছা, আপনাদের শিডিউল দেওয়া ছিল কবে কবে বলা হয়নি? আচ্ছা আজকে বলে দিচ্ছি, আপনাদের হচ্ছে রবি মঙ্গল বুধ, বৃহস্পতি না, আমাদের বৃহস্পতির অফ ডে, কারণ আমাদের মিরপুর 1 বৃহস্পতির অফ থাকে। তো এই জন্য আমরা বৃহস্পতিবার চাইলে আপনাকে ক্লাস দিতে পারবো না, আমরা আসতে পারবো বাট আপনি আমাদের মার্কেটে ঢুকতে পারবেন না, আপনাকে ঢুকতে দেবেন না, আমরা আমাদের ঢুকতে দেবো, আমাদের 24 ঘন্টা এক্সপ্রেস থাকে। হ্যাঁ, রবি মঙ্গল বুধ এবং সেম টাইমে। কাইন্ডলি সবাই টাইমটাকে মেনটেন করবেন, বিকজ আমরা টাইম মধ্যে ক্লাস শুরু করবো।